চলুন আজকের এই রোমাঞ্চকর এক্সপ্লেনারে একদম সরাসরি ঢুকে পড়া যাক। আজ আমরা কথা বলবো আর্জেন্টিনার সেই বিখ্যাত আইকনিক মাউন্ট ফিটজরয়ের শ্বাসরুদ্ধকর অভিযান নিয়ে। বুঝতেই পারছেন এই ট্রেকিংটা মোটেও সহজ কিছু নয়। এটা আক্ষরিক অর্থেই মানুষের শারীরিক আর মানসিক শক্তির চরম পরীক্ষা নেয়। কিন্তু এর বিনিময়ে পাওয়া যায় পৃথিবীর অন্যতম সেরা, একদম জাদুকরী এক প্রাকৃতিক দৃশ্য। এই যে একটা কথা আছে না, এমন মোহনীয় দৃশ্য দেখতে পারা যে কোনো অভিযাত্রীর জন্য স্বর্গীয় এক পুরস্কার। এই কথাটা কিন্তু এমনি এমনি বলা হয়নি। এই একটা লাইনের ভেতরেই আসলে পুরো পাতাগোনিয়া অঞ্চলের সবচেয়ে আকর্ষণীয় গন্তব্যটার সেই অদ্ভুত জাদুকরী আকর্ষণ লুকিয়ে আছে। ভেবে দেখুন তো, এমন কি আছে ওই সাধারণ একটা হাইকিং ট্রেইলে, যার জন্য সারা পৃথিবীর অগণিত অভিযাত্রী প্রতিদিন একেবারে চুম্বকের মতো সেখানে ছুটে যায়? আর ঠিক এখান থেকেই আমাদের আজকের এই বিশ্লেষণ একটা দারুণ ইন্টারেস্টিং প্রশ্ন উঠে আসে। ২০ কিলোমিটার লম্বা ভয়ঙ্কর কষ্টকর একটা হাইকিং শুধু ওই চূড়ান্ত অ্যালপাইন দৃশ্যটা দেখার জন্য সত্যিই কি সার্থক? কারণ ওই চূড়ান্ত ভিউ পয়েন্ট, যাকে বলা হয় লাগুনা দে লস স্ট্রেস, সেখানে পৌঁছানো মানে এক বিশাল শারীরিক আর মানসিক পরীক্ষার ভেতর দিয়ে যাওয়া। তো চলুন না ট্রেকিংয়ের শুরু থেকে শেষ পর্যন্ত ধাপে ধাপে বিশ্লেষণ করে এই প্রশ্নের উত্তরটা খোঁজার চেষ্টা করি। অ্যাডভেঞ্চারটা আসলে শুরু হয় এক্কেবারে ভোরে, সূর্য ওঠারও বেশ আগে। এল কালাফাতে নামের এক শহর থেকে এল চাল্টেন পর্যন্ত প্রায় ২০০ কিলোমিটার লম্বা একটা ড্রাইভ দিয়ে এই দীর্ঘ যাত্রার শুরু। ভাবা যায়, এই পথটা অভিযাত্রীদের এক বিশাল হিমবাহের সাম্রাজ্য থেকে সোজা নিয়ে ফেলে একেবারে পর্বতমালার ঠিক হৃৎপিণ্ডে। ভোরের ওই আবছা আলোয় চারপাশের ল্যান্ডস্কেপ দেখলে মনে হবে এটা যেন পৃথিবীর বাইরের অন্য কোনো গ্রহ। আর এই দীর্ঘ যাত্রাপথের বন্যতা, সেটা তো রীতিমতো অভাবনীয়। এই মালভূমি পার হওয়ার সময় গুয়ানাকো নামের এক দারুণ অদ্ভুত প্রাণীর দেখা মেলে। এরা মূলত উট জাতীয় প্রাণী, কিন্তু দেখতে অনেকটা শিং ছাড়া হরিণের মতো। সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন? শিকারীর হাত থেকে বাঁচতে এরা ঘণ্টায় প্রায় ৩৫ মাইল বেগে দৌড়াতে পারে। বুঝতেই পারছেন এই ড্রাইভটা কতটা বুনো আর রোমাঞ্চকর হতে পারে। মূল গন্তব্যে পৌঁছানোর আগে এই খরস্রোতা একেবারে স্ফটিকের মতো স্বচ্ছ লাল লিওনা নদীর তীরে একটা ছোট্ট যাত্রাবিরতি নেওয়া হয়। আর এই বিরতিটাই কিন্তু স্থানীয় সংস্কৃতির চমৎকার একটা স্বাদ দেয়। সেখানে আছে আদিম যুগের মানুষের ব্যবহার করা পাথরের কুঠার আর নানা হাতিয়ারে ঠাসা ছোট্ট একটা ঐতিহাসিক মিউজিয়াম। এর পাশাপাশি ঐতিহ্যবাহী বিফ এম্পানাদা আর ফ্রাইড ব্রেডের স্বাদ নেওয়ার সুযোগ তো থাকছেই। সত্যি বলতে এই খাবারগুলোই দীর্ঘযাত্রার আগে শরীরে একেবারে নতুন করে এনার্জি বুস্ট দেয়। এবার একটু পেছন ফিরে তাকানো যাক। এই অঞ্চলের সমৃদ্ধ ইতিহাসটা আসলে বেশ চমকপ্রদ। আদিবাসী তেহুয়েলচে আর মাপুচে জনগোষ্ঠীর এই আবাসস্থলে ১৫২০ সালে প্রথম পা রাখেন পর্তুগিজ নাবিক ম্যাগেলেন। তিনি এর নাম দিয়েছিলেন পাতাগোনিয়া, যার মানে হল বিশাল পা। এরপর ১৮৩৪ সালে স্বয়ং চার্লস ডারউইন এখানকার মানচিত্র তৈরি করেন। আর ১৮৭৭ সালে পেরিতো মোরেনো এইচএমএস বিগেল জাহাজের ক্যাপ্টেন রবার্ট ফিটজরয়ের সম্মানে এই পর্বতের নামকরণ করেন ফিটজরয়। এরও অনেক পরে ১৯৫২ সালে ফ্রেঞ্চ পর্বতারোহীরা প্রথমবারের মতো এর চূড়ায় আরোহণ করেন। ইতিহাসটা বেশ ভারী, তাই না? ইতিহাস তো জানা হলো, এবার চলুন আবার আমাদের মূল যাত্রায় ফেরা যাক। মাত্র ২০০০ মানুষের ছোট্ট একটা শহর এল চাল্টেন। সেখানে পৌঁছনোর মানেই হল আনুষ্ঠানিকভাবে লস গ্লেসিয়ারেস ন্যাশনাল পার্কে প্রবেশ করা। চিলি আর আর্জেন্টিনার ঠিক সীমান্তে অবস্থিত এই সংরক্ষিত বনাঞ্চলের ল্যান্ডস্কেপ এতই সুন্দর, এতই পরাবাস্তব যে নিজের চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। মনে হবে যেন আস্ত কোনো সিনেমা সেটের ভেতরে ঢুকে পড়েছি। তবে এখানে একটা খুব জরুরি ব্যাপার মাথায় রাখতে হবে। যারা এই ট্রেকিংয়ে নামেন তাদের জন্য এখানকার পরিবেশগত নিয়মকানুনগুলো একদম পাথরে খোদাই করা আইনের মতো। যেমন ধরুন, পুরো পার্কের কোথাও ড্রোন ওড়ানো একদমই নিষিদ্ধ। তারপর নিজের সাথে আনা খাবারের প্যাকেট, বোতল বা যে কোনো আবর্জনা সব নিজেদেরই আবার সাথে করে ফিরিয়ে নিতে হবে। আর কেউ যদি ক্যাম্পিং করতে চায় তাহলে আগে থেকে বাধ্যতামূলক রেজিস্ট্রেশন করা মাস্ট। পার্কের এই অকৃত্রিম আদিম রূপটা ধরে রাখতেই মূলত এই কঠোর নিয়মকানুন। হাইকিং শুরু করার পর খুব তাড়াতাড়ি একটা কনফিউজিং পরিস্থিতি তৈরি হয়, কারণ পথটা সেখানে এসে দুভাগ হয়ে গেছে আর দুটো পথের দূরত্বই প্রায় সমান। ডানদিকের পথটা লেকটাকে পাশ কাটিয়ে একটু সরাসরি গন্তব্যের দিকে চলে যায়, কিন্তু কেউ যদি বাম দিকের পথটা বেছে নেন তবে সেটা মিরাডোর লাগুনা কাপ্রি হয়ে যায়। আর এই পথটা সবচেয়ে বড় চমক হল এখানেই বিশাল এক আয়নার মতো স্বচ্ছ লেকের জলে পর্বতের ছায়ার সেই অভাবনীয় প্রথম দৃশ্যটা উপভোগ করা যায়। একেবারে চোখ জুড়ানো একটা ব্যাপার। ট্রেইল ধরে যত সামনের দিকে এগোনো যায়, চোখের সামনে যেন এক জীবন্ত নির্ভীক বাস্তুতন্ত্র আনলক হতে থাকে।
ভাবুন তো, বরফ শীতল নদীর পানিতে মাছেরা একদম নির্ভয় ঘুরে বেড়াচ্ছে, চারপাশের ঘাসের উপর যেন মেপে মেপে এক সাইজের বুনো ফুল ফুটে আছে, আর মাটিতে পড়ে থাকা প্রাচীন মরা গাছ ও ঘন জঙ্গলের ছায়া তীব্র রোদ থেকে একটা অদ্ভুত স্বস্তি দিচ্ছে। প্রকৃতির এই স্নিগ্ধতা আর শান্ত রূপ কিন্তু যাত্রার প্রথম দিকের কষ্টটা অনেকটাই ভুলিয়ে দেয়। কিন্তু ভুলে গেলে চলবে না, এই যাত্রার শারীরিক ধকল আক্ষরিক অর্থেই প্রচণ্ড। পুরো পথের প্রথম ৯৫% বনজঙ্গল আর ভিউ পয়েন্টের ভেতর দিয়ে ধীরে ধীরে ওপরে ওঠে, যেটা তুলনামূলকভাবে বেশ ম্যানেজেবল। কিন্তু আসল খেলাটা শুরু হয় ঠিক শেষের ১ কিলোমিটারে। এটা এতই খাড়া, এতই যন্ত্রণাদায়ক একটা পাথুরে পথ যে কোনো সুস্থ মানুষের শারীরিক সক্ষমতাকে এটা নতুন করে চ্যালেঞ্জ ছুড়ে দেয়। বলতে গেলে এটা একেবারে যন্ত্রণার চূড়ান্ত পর্যায়। আর ঠিক এখানেই অভিযাত্রীদের মেন্টাল স্ট্রেংথ বা মানসিক দৃঢ়তার আসল পরীক্ষাটা হয়, যখন ওই চূড়ান্ত চরম খাড়া পাথুরে আরোহণের মুখোমুখি হতে হয়। তখন শরীরে বাসা বাঁধে এক গভীর ক্লান্তি। ওপরের দিকে ফেলা প্রতিটা পা মনে হয় যেন কয়েক টন ভারী। কিন্তু ওই যে ৯৫% পথ পার হয়ে আসার পর যতই হতাশা বা ক্লান্তি লাগুক না কেন, হার মানা বা পেছনে ফিরে যাওয়ার কথা কিন্তু ঘুণাক্ষরেও মাথায় আনা যায় না। এখানে আর একটা মারাত্মক ব্যাপার আছে। অনেকে ভাবেন চূড়ায় ওঠাটাই হয়তো শেষ কথা। মোটেও না, আসল বিপদ লুকিয়ে থাকে নামার সময়। অত্যন্ত খাড়া আর ঝুঁকিপূর্ণ ঠিক ওই একই পাথরে পথ ধরে নিচে নেমে আসাটা আসলে আরও বেশি চ্যালেঞ্জিং। একটুখানি মনোযোগ এদিক ওদিক হলেই পা ফসকে বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই নামার সময় আক্ষরিক অর্থেই সর্বোচ্চ সতর্কতা আর ১০০% ফোকাস ধরে রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, এত সব বাধা পেরিয়ে যখন কেউ একদম চূড়ায় গিয়ে পৌঁছায়, তখন যে পুরস্কারটা মেলে সেটা নিমিষেই সব কষ্ট ভুলিয়ে দেয়। চোখের সামনে তখন মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে বিশাল সেই মাউন্ট ফিটজরয়, যার উচ্চতা ৩,৪০৫ মিটার। এই বিশাল পর্বতটা একদম নিখুঁতভাবে আর্জেন্টিনা আর চিলির সীমানাকে দুভাগ করে রেখেছে। সত্যি, পাতাগোনিয়ার এর চেয়ে আইকনিক ল্যান্ডস্কেপ বোধহয় আর দ্বিতীয়টি নেই। আর ওই চূড়ান্ত গন্তব্যে পৌঁছানোর পর যে রাজকীয় দৃশ্যটা চোখের সামনে উন্মোচিত হয়, সেটাকে জাদুকরী বললেও কম বলা হবে। ওই মেঘে ঢাকা গ্রানাইট পর্বতের ঠিক নিচেই একদম শান্ত হয়ে শুয়ে আছে লাগুনা দে los Tres আর লাগুনা সুসিয়া। বিশুদ্ধ, বরফ শীতল আর সুমিষ্ট জলের এই লেকগুলোর দিকে তাকালে মনে হবে এতক্ষণের এই দীর্ঘ, যন্ত্রণাদায়ক আর ক্লান্তিকর যাত্রার এর চেয়ে সেরা কোনো প্রাপ্তি হতেই পারে না। সাধারণ হাইকারদের জন্য দিনের বেলার যাত্রাটা মূলত এই লেকের ধারেই এসে শেষ হয়ে যায়। কিন্তু একটা দারুণ ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? পেশাদার আর দুঃসাহসী যারা পর্বতারোহী আছেন, তারা নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের সামার সিজনে এই মূল চূড়ায় আরোহণের চেষ্টা করেন। আর এই ভয়ঙ্কর, চরম ঝুঁকিপূর্ণ সামিটে পৌঁছতে তাদের সময় লাগে টানা ৩ থেকে ৫ দিন। ভাবা যায় লেভেল অফ ডিফিকাল্টি কোন পর্যায়ে গেলে এতটা সময় লাগতে পারে। আমরা আজকের এই এক্সপ্লেনারের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ ধরে এই অসাধারণ শ্বাসরুদ্ধকর পাতাগোনিয়ান ল্যান্ডস্কেপ নিয়ে আলোচনা করার পর মনে কিন্তু একটা চিরন্তন প্রশ্ন ঘুরপাক খেতেই থাকে। সবচেয়ে কঠিন আর যন্ত্রণাদায়ক শারীরিক কষ্টের পথগুলোই কি সবসময় পৃথিবীর সবচেয়ে বিস্ময়কর আর অবিস্মরণীয় গন্তব্যগুলোর দিকে নিয়ে যায়? এই একটা প্রশ্নই বোধহয় পৃথিবীর সমস্ত রোমাঞ্চপ্রেমীদের বারবার প্রকৃতির এই বুনো সৌন্দর্যের কাছে টেনে আনে, বাধ্য করে নিজেদের সীমানা ছাড়িয়ে যেতে।